20 বছর বয়সী মেয়েদের সাথে শারীরিক সম্পর্ক করার মজাই আলাদা। তোমার তো 20 বছর, তাই না? তাছাড়া একবার বিয়েও হয়েছে আর একটা ছেলেও আছে, সো তুমি আমার পার্টনার হিসাবে একদম পারফেক্ট, তাই না? সামনে থাকা ব্যক্তির এমন কথা শুনে আমার রাগ হওয়ার থেকে বেশি অবাক লাগছে। একজন অবিবাহিত ছেলে আমার অতীত জানা সত্ত্বেও আমাকে বিয়ের প্রস্তাব দিয়ে দেখতে এসেছে। তার ওপর তার বাবা দেশের একজন নামকরা বিজনেসম্যান, আর সে একজন পুলিশ। ভাবতেও অবাক লাগছে, একজন পুলিশের ভাষা এমন কি করে হতে পারে? আমাকে চুপ থাকতে দেখে উনি আবারও বললেন, কি ঠিক বললাম তো? দেখুন মিস্টার রাহুল, আমি জানি না আপনি এমন বাজে কথা কি জন্য আমাকে বলছেন, তার উপর বিয়ে করতে চাইছেন কেন? মিস কি যেন নাম আপনার? কথাটা শুনে আমার মাথাটা আরও খারাপ হয়ে গেল। আরে আমার নাম জানে না আর বিয়ের প্রস্তাব দিয়ে আমাকে দেখতে এসেছে? যত সব! ইচ্ছে করছে কথাগুলো মুখের উপর বলে দিই, কিন্তু সে একজন অনেক বড় পজিশনের পুলিশ, বাজে ব্যবহার করা যাবে না। তাই মুখে হাসি রেখে বললাম, আমার নাম আয়েশা। ও, মরুভূমি। তা যা বলছিলাম, এক্সকিউজ মি, আমার নাম আয়েশা, মরুভূমি না। সে যাই হোক, শোনো, আমি তোমার মতন মেয়েকে শুধু আমার বেড পার্টনার হিসেবেই চাই, আর কিছু না। তাহলে বিয়ের প্রস্তাব দিলেন কেন? তোমাকে যেন সমাজের মানুষ অন্য চোখে না দেখে, আর বিয়ে না করলে আমারও নাম খারাপ হবে। তাছাড়া তোমরা তো অনেক গরিব, তুমি আর তোমার মা হয়তো তোমার ছেলের লালন পালন করতে পারো না, তাই আমি করব। এতে তোমারও লাভ হবে। এখন তুমি বলতে পারো তোমাকেই কেন আমি বিয়ে করতে চাইছি। অ্যাকচুয়ালি আই লাইক ইয়োর বডি, তাই বিয়ে করব। কথাটা শুনে নিজেকে আর দমিয়ে রাখতে পারলাম না। বিয়াদবির লিমিট ছাড়িয়ে চলে গেছে এই লোক। রাগে জেদে পাশে থাকা চাটা ওনার মুখে মারলাম, আর চেঁচিয়ে উঠে বললাম, বেরোন আমার বাসা থেকে এক্ষুনি, আর কোনোদিনও যেন আপনাকে আমার আশেপাশেও না দেখি। বেরোন। রাহুল কোনো কথা না বলে আমার দিকে রাগীভাবে একবার তাকিয়ে তার গার্ডদের নিয়ে চলে যান বাসা থেকে। উনি চলে গেলেও আমার রাগ কমেনি। কি কি ভেবেছে কি ওই লোক আমাকে? আমি আমার ছেলেকে লালন পালন করতে পারবো না? বেশ পারবো। আমার ছেলে আমার পরিচয় বড় হবে। ওই লোকের কি, আমাকে পতিতা মনে করে? আমার একবার বিয়ে হয়েছে দেখে যা ইচ্ছে তাই বলবে? আসলে মায়ের কথা শুনে ওই লোককে বাসায় আসতে দেওয়াটাই আমার ভুল হয়েছে। হঠাৎ মা ডাকে আমার ধ্যান ভাঙে। কি রে, ছেলেটা এভাবে গেল কেন? কিছু কি উল্টোপাল্টা বলেছিস নাকি ছেলেটাকে? আমি কোনো উল্টোপাল্টা কথা বলিনি মা, ওই লোকটাই বলেছে। কত বাজে বাজে কথা বলেছে আমাকে, তুমি জানো? তোমাকে আমি আগেই বলেছিলাম মা, আমি এভাবেই থাকতে পারবো। আমার ছেলেকে আমি একাই মানুষ করতে পারবো, কাউকে লাগবে না আমার। মা আমার কথা শুনে করুণ চোখে তাকায় আমার দিকে, তারপর আস্তে করে আমার পাশে বসে আমার কাঁধে হাত রাখে আর নরম গলায় বলে, মাফ করে দে মা, আমি আসলে তোকে এত কষ্টে দেখতে পাচ্ছিলাম না, তাই যখন ছেলেটা বিয়ের প্রস্তাব দিল তখন আর মানা করতে পারিনি। আমি ভাবিনি এমন হবে, মাফ করে দে মা। বলতে বলতেই মা কেঁদে দিলেন। আসলে মা আমার অনেক ইমোশনাল, কথায় কথায় কেঁদে দেয়। হয়তো আমার কষ্টে উনি আরও বেশি কষ্ট পাচ্ছেন। আমি মুচকি হেসে মাকে জড়িয়ে ধরলাম। কেঁদো না মা, শুভ যা করেছে তার জন্যও শাস্তি পাবে, আর দেখবে আমরাও একদিন না একদিন সুখে থাকবই। একবার আমার চাকরিটা ভালোভাবে হয়ে যাক, সব কষ্টে চলে যাবে আমাদের। তুমি, আমি আর আরিয়ান একসাথে থাকবো আনন্দে। এরপর মার চোখ মুছে দিলাম। এরই মাঝে আমার ছেলে আরিয়ান এসে আমাকে জড়িয়ে ধরল আর বলতে থাকলো, মা তুমি আর নানু কি কান্না করছো? তোমাদের চোখে পানি কেন? কই না তো, আমরা তো হাসছি, দেখো। বলেই আমি আর মা হেসে দিলাম। আমাদের হাসি দেখে আমাদের ছোট্ট ছেলেটাও হেসে দিল। কি মায়া ওর ভেতর! ওর জন্যই তো এত কিছু হওয়া সত্ত্বেও বেঁচে আছি। আরিয়ানের কপালে আদর মাখা একটা চুমু দিয়ে বললাম, চকলেট খাবি? আয়, নানু, আমি আর তুই একসাথে চকলেট খাবো আর গল্প করব, ওকে? চকলেট খাবো, গল্প করব, বলে আরিয়ান খুশিতে নাচতে লাগলো। আসলেই আমার ছেলেটা অনেক দুষ্টু, সারাটা দিন দুষ্টুমি করবে আর নাচানাচি করবে। একে নিয়েই তো আমার পৃথিবী। এভাবেই হাসি আনন্দে কেটে গেল দিনটা। কিন্তু রাতে রাতে তো আর আনন্দে থাকতে পারি না। আরিয়ানও তখন ঘুমিয়ে যায়। তখন তো আমার সোহানের কথা মনে পড়ে। তাছাড়া ওই লোকটা যে আমাকে এতগুলো বাজে কথা বলল, আসলেই কি এগুলো হওয়ার কথা ছিল আমার জীবনে? সোহান আর আমি তো ভালোই ছিলাম, তাহলে এমন কেন হলো? কেন ও ছেড়ে চলে গেল আমাকে? কেন? রাতটা এভাবেই কষ্টে কেটে গেল আমার। সকালে ওঠার আগেই রেডি হয়ে নিলাম, কারণ আজকে চাকরির ইন্টারভিউ দিতে হবে আমার। আরিয়ান এখনও ঘুমাচ্ছে, তাই তার কপালে একটু স্নেহভরা চুমু দিয়ে আর মাকে জড়িয়ে ধরে বিদায় নিলাম। ফুটপাতে দাঁড়িয়ে আছি রিকশার খোঁজে, কিন্তু একটা রিকশাও পাচ্ছি না, তাই বাধ্য হয়ে হাঁটা ধরলাম। হঠাৎ একটা গাড়ি এসে আমার সামনে দাঁড়ালো।
কথা নেই বার্তা নেই আমাকে গাড়িটা ভিতরে জোরে ঢুকালো। ভিতরে ঢুকতেই দেখি রাহুল এক হাতে জুস খাচ্ছে আর অন্য হাতে ফোন টিপছে। কিছু করতে যাব তার আগেই হুট করে কিছু লোক আমার হাত পা চোখ বেঁধে দিল। আমি ছোটার আপ্রাণ চেষ্টা করছি কিন্তু পারছি না। হঠাৎ কেউ আমার হাতের বাহু খুব শক্ত করে চেপে ধরে। তার নিঃশ্বাস আমার মুখের উপর পড়ছে। বুঝতে পারছি সে আমার খুব কাছে। হয়তো এটা রাহুল। এটা কি আপনি? আমার কথা শুনে উনি নেশাধরণ কণ্ঠে বললেন, বা তুমি তো দেখি অনেক স্মার্ট। মাত্র একদিনের পরিচয়ে আমাকে এতটা চিনে ফেললে। দেখুন, বাজে কথা বন্ধ করুন। একজন পুলিশ হয়ে এমন খারাপ কাজ করতে আপনার লজ্জা করে না? কই, কিছুই তো করিনি। যদি বলো এখন করব। ছি, আপনি একটা নির্লজ্জ বেহায়া মানুষ। সেটা আপনি জানেন? আলবাত জানি। আচ্ছা একটা কথা বলো তো, তোমার স্বামী তোমাকে ছেড়ে চলে গেছে কেন? এত সুন্দর একটা মেয়ে, উফ, আর কি বলবো, তোমাকে দেখলেই আমার ইচ্ছে করে খেয়ে ফেলতে। ও কিভাবে ছেড়ে দিতে পারলো? তবে ভালোই হয়েছে, ওর জন্যই এখন আমি তোমাকে পেতে পারবো, কি বলো? রাহুলের এমন বাজে কথা শুনে আমার শরীর ঘৃণায় শিউরে উঠছে। রাগ হচ্ছে প্রচুর। কিন্তু এখন আমি ওনাকে যাই বলি না কেন, উনি তাতে কোনো রিয়্যাক্ট করবেন না, উল্টে আরও খারাপ কথা শোনাবেন আমাকে। তাই শান্ত কণ্ঠে ওনাকে বলি, রাহুল প্লিজ আমার বাঁধনগুলো খুলে দিন আর আমাকে যেতে দিন। আমার ছেলে আমার জন্য অপেক্ষা করছে, প্লিজ যেতে দিন আমাকে। এবার রাহুল আর কিছু বলল না, আস্তে আস্তে সরে যেতে লাগলো আমার কাছ থেকে। এতে আমার ভয় যেন দ্বিগুণ বেড়ে গেল। চিল্লিয়ে চিল্লিয়ে বলে উঠলাম, প্লিজ রাহুল, আমাকে ছেড়ে দিন। আমার ছেলে আমার জন্য অপেক্ষা করছে, ও আমাকে ছাড়া বেশিক্ষণ থাকতে পারে না, প্লিজ যেতে দিন আমাকে, রাহুল প্লিজ। এভাবে অনেক কাকুতি মিনতি করার পরও কোনো লাভ হলো না। প্রতিবারের মতোই আমি ব্যর্থ। হঠাৎ মনে হলো গাড়িটা থেমে গেছে আর আমি শূন্যে ভাসছি। বুঝতে পারছি কেউ আমাকে কোলে নিয়েছে। আমি একটু নড়তে যাব তার আগেই আমার মুখে কেউ একজন একটা কাপড় ধরে। সাথে সাথে আমার শরীর যেন অবশ হতে শুরু করে। হাত পা নাড়ানোর সামান্যটুকু শক্তি আমার নেই, আর না আছে কথা বলার। কয়েক সেকেন্ড যেতেই আমার চোখে রাজ্যের ঘুম বিরাজ করে। পরক্ষণেই তলিয়ে যায় ঘুমের দেশে। যখন জ্ঞান ফেরে তখন নিজেকে নিজের রুমে আবিষ্কার করি। পাশেই বসে আছে আমার ছোট্ট ছেলেটা। তার চোখের স্পষ্ট পানি, খুব মায়া লাগছে আমার, কিন্তু মনে এক প্রশান্তি কাজ করছে। আমার ছেলে আমার সাথে আছে। পরক্ষণেই মনে হলো, আমি এখানে কিভাবে? আমাকে রাহুল কোথায় যেন নিয়ে গিয়েছিল, কিন্তু কোথায়? আর আমাকে এখানে বালকে? আমাকে চোখ খুলতে দেখে আরিয়ান খুব শক্ত করে জড়িয়ে ধরল আমায়। কাঁদতে কাঁদতে বলল, কোথায় গিয়েছিলে মা তুমি? জানো কত কান্না করেছি আমি। এভাবে আর যাবে না কেমন, না হলে কিন্তু কথা বলবো না আমি তোমার সাথে। ওর কথার বিনিময়ে আমি ওকে জড়িয়ে ধরলাম আর বললাম, আর কখনো যাব না তোকে রেখে। প্রায় কিছুক্ষণ এভাবে থাকার পর খেয়াল করলাম আমার ছেলেটা ঘুমিয়ে গেছে। আশেপাশে তাকাতেই দেখি মা দরজায় দাঁড়িয়ে আমাদের মা ছেলেকে দেখছে। আমি আস্তে করে আরিয়ানকে পাশে শুইয়ে দিয়ে মায়ের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরি। কেন যেন একটা ভয় কাজ করছে মনে, মাকে আর আমার ছোট্ট ছেলেটাকে হারানোর ভয়। কেন জানি চোখের পানিগুলো আজ বাঁধ মানছে না। ডুকরে কেঁদে উঠি, মাকে জড়িয়ে ধরি। তা দেখে মা চমকে উঠে বললেন, কি হয়েছে আয়েশা, কাঁদছিস কেন? আমি মায়ের কাছ থেকে সরে আসলাম। চোখের পানি মুছতে মুছতে বললাম, কেন জানি না, আজকে খুব কষ্ট লাগছে মা, তাই কান্না আটকাতে পারিনি। আমার কথা শুনে মা কিছু একটা হয়তো আন্দাজ করেছেন। গম্ভীর কণ্ঠে তিনি আমাকে জিজ্ঞাসা করেন, আচ্ছা সত্যি করে বলতো, তোর কি হয়েছে? সন্ধ্যার দিকে কতগুলো লোক তোকে এনেছিল বাসায়, তুই নাকি রাস্তায় মাথা ঘুরে পড়ে গিয়েছিলি। মায়ের কথা শুনে আমি কি বলবো বুঝতে পারছি না। তাড়াতাড়ি ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 12টা বাজে। সাথে সাথে মনে এক ভয়ঙ্কর ভয় গ্রাস করে আমাকে। আমি বাসা থেকে বেরিয়েছি সকালে আর এসেছি সন্ধ্যায়। এর মাঝে কি হয়েছে তা আমি কিচ্ছু জানি না। তাহলে কি রাহুল আমার সাথে খারাপ কিছু করেছে? না না, এসব আমি কি ভাবছি, কিন্তু হতেও তো পারে। আমার ভাবনার বিচ্ছেদ ঘটিয়ে মা বললেন, আয়েশা সত্যি করে বল, কোথায় ছিলি তুই? তোর সাথে কি কোনো কিছু খারাপ হয়েছে? মা জিনিসটা আসলেই অদ্ভুত। নিজের সন্তানের মনের কথাটা তারা বেশ ভালোভাবে বুঝতে পারেন, তাই অবাক হলাম না। এটা বেশ কয়েকবার হয়েছে আমার সাথে। আসলে মা, আজকে অনেকগুলো চাকরির ইন্টারভিউ দিয়েছি তো, তাই বেশি প্রেশার পড়েছে মাথায়, এই জন্য হয়তো মাথা ঘুরে পড়ে গেছে রাস্তায়। আমার কথায় মা হয়তো সন্তুষ্ট হননি, সন্দেহ বোধহয় একটা রয়েই গেল তার, কিন্তু তবুও কিছু বললেন না। চুপচাপ চলে গেলেন রুম থেকে। রাত প্রায় 1টা। বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আজকের দিনটার কথা ভাবছি। কিছুতেই মনে করতে পারছি না কি হয়েছে আমার সাথে। হঠাৎ কেউ এক টানে আমাকে পিছনে ঘোরালো।
সামনে তাকাতেই দেখি রাহুল আমার দিকে নেশাক্ত চাহনি নিক্ষেপ করে তাকিয়ে আছে আর বাঁকা হাসছে। আমি কিছু বলতে যাব তার আগেই সে আমাকে নিজের একদম কাছে নিয়ে আসে, তারপর কানে ফিসফিস করে বলতে থাকে, আজকের দিনটা কিন্তু অনেক সুন্দর ছিল মরুভূমি। কথাটা শুনে কি রিয়্যাক্ট দেওয়া উচিত বুঝতে পারছি না। রাহুলের কথার মানে কি? তাহলে কি আমি যা ভাবছি তা সত্যি? মুহূর্তেই চোখে পানি এসে জমা হয় আমার, কিন্তু চোখ থেকে গড়িয়ে পানিটা নিচে পড়েনি। কিছুক্ষণ চুপ থেকে রাহুলকে নিজের কাছ থেকে দূরে সরানোর চেষ্টায় লেগে যাই, কিন্তু প্রতিবারের মতো আমি ব্যর্থ। এমনিতে বডি বিল্ডার, তার উপর পুলিশ, আমার শক্তি তার কাছে খুবই ন্যূনতম। অনেক চেষ্টার পর যখন রাহুলকে নিজের থেকে সরাতে পারলাম না, তখন উপায় না পেয়ে তাকে একটা জোরে কামড় দিলাম। এতে সে আহ বলে আমাকে ছেড়ে দিল। এই সুযোগে রুমের ভেতর ঢুকতে যাব, অমনি রাহুল আমার কাছে এসে আরও শক্ত করে চেপে ধরল আমায়। আমার বাম গালে দুবার স্পর্শ দিয়ে বলল, থ্যাঙ্কস ফর গিভিং মি আ লাভ বাইট, আই জাস্ট লাভ ইট। পেটের বাদাম তিলটা কি আমাকে দেখানোর জন্য বের করেছ? কথাটা শোনা মাত্র আমি নিজের দিকে একবার চোখ বোলালাম। কি সর্বনাশ! আমার শাড়ির পেটের দিকটা থেকে কাপড়টা সরে গেছে, চাঁদের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে। সাথে সাথেই নিজেকে ঢাকতে শুরু করি। রাহুলের দিকে রাগী চোখ নিক্ষেপ করে বলি, আপনি এত অসভ্য কেন? মাঝরাতে আমার বাসায় এসে ফাজলামি করছেন, আর আমার রুমে ঢুকলেন কিভাবে? আরিয়ান ঘুমিয়ে আছে দেখে কিছুটা ফিসফিস করে বললাম কথাগুলো। আমার দেখা দেখি রাহুলও ফিসফিসিয়ে বলল, তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেখান থেকেই ঢুকেছি তোমার রুমে। কথাটা শুনে নিজের আশেপাশে তাকালাম। আমি তো বারান্দায়। তাহলে কি এই পুলিশ গুন্ডা পাইপ দিয়ে বেয়ে আমার বারান্দা দিয়ে আমার রুমে এসেছে? কিন্তু আমি দেখলাম না কেন? আপনি যদি বারান্দা দিয়ে আসেন তাহলে আমি আপনাকে উঠতে দেখলাম না কেন? মহারানী যে ভাবনায় ডুবেছিলেন, সেখান থেকে বের হয়ে কোথায় কি হচ্ছে তা দেখার সময় কি ছিল আপনার? আপনি তো আপনার মহা বড় চিন্তায় ব্যস্ত ছিলেন। আচ্ছা, কি চিন্তা করছিলে তুমি? নিশ্চয়ই আমাকে নিয়ে। আমি আপনাকে নিয়ে চিন্তা করব কেন? আমাকে একটা কথা বলেন তো, পুলিশ হয়ে এসব বাজে বাজে কাজ করতে আপনার বিবেকে বাঁধে না? কিভাবে পারেন এগুলো? সকালে একবার উঠিয়ে নিয়ে গেলেন রাস্তা থেকে, কি করেছেন না করেছেন কিচ্ছু জানি না। এখন আমার মাঝরাতে বারান্দা দিয়ে আমার রুমে ঢুকেছেন। আপনিই বলুন, এগুলো কি ধরনের অসভ্যতামি? কেন করছেন এগুলো আমার সাথে? আমাকে বিয়ে করো, তাহলেই এত কিছু সহ্য করতে হবে না তোমার। জীবনেও না। আপনার মতন একজন খারাপ মানুষকে আমি কখনো বিয়ে করব না। আরে আমি তো এটাই বুঝতে পারছি না, আপনি আমার মতন একটা বিবাহিতা যার একটা বাচ্চা আছে তাকে কেন বিয়ে করতে চাইছেন? নিশ্চয়ই খারাপ মতলব আছে আপনার। কথাগুলো বলতে বলতে কেঁদে দিলাম আমি। পারছি না এইসব নিতে। এই রাহুলটার জন্য বারবার অতীতটা তুলে ধরতে হয় আমার। বারবার মনে পড়ে যায় ওই ভয়ঙ্কর অতীতটার কথা, সোহানের কথা। মেঝেতে বসে কান্না করছি। এতে বিন্দুমাত্র মাথা ব্যথা নেই রাহুলের। সে এক মনে তাকিয়ে আছে আকাশের দিকে। হঠাৎ গম্ভীর কণ্ঠে সে বলে ওঠে, তাহলে তুমি বিয়ে করবে না আমাকে? কথাটা শুনে রাগ মাথায় উঠে গেল আমার। মেঝে থেকে উঠে রাহুলের সামনাসামনি দাঁড়ালাম। রাহুলের কলার ধরে ঝাঁঝালো কণ্ঠে বললাম, আপনার আসলেই লজ্জা করে না রাহুল? এখনও কিভাবে বলছেন এগুলো? কি ভাবেন কি আপনি নিজেকে? পুলিশ বলে যা ইচ্ছে তাই করবেন? পারবেন না। আপনাকে ভয় পাই না আমি। করব না আপনাকে বিয়ে, বুঝেছেন? করব না বিয়ে আপনাকে। কথাটা শুনে রাহুল যেন আরও গম্ভীর হয়ে গেল। আমার হাত থেকে নিজের কলার ছাড়িয়ে শান্তভাবে বলল, বিয়ে তো তোমাকে আমাকেই করতে হবে। তুমি সেটার জন্য প্রস্তুতি নিয়ে নাও। আর একটা কথা, ভয় পাও না আমাকে। এবার ভয় পাবে, ভীষণ রকমের ভয় পাবে। কথাটা বলে রাহুল এক মুহূর্ত সেখানে দাঁড়ালো, এক লাফ দিয়ে বারান্দা থেকে নিচে নেমে গেল। আমরা থাকি দোতলার বাসায়। নিচে থেকে আমার বারান্দাটা এতটা উপরে না, তাই হয়তো সহজেই এক লাফ দিয়ে নেমে গেছে রাহুল। এক দৃষ্টিতে রাহুল যাওয়ার দিকে তাকিয়ে আছি। খুব ভয় হচ্ছে আমার। রাহুল কথাটা শান্তভাবে বললেও সেটা যে কতটা ভয়ঙ্কর তা খুব ভালোভাবে বুঝতে পারছি আমি। সকালে ঘুম থেকে উঠেই দেখি আমার ছোট্ট ছেলেটা আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। ওর কপালে একটা স্নেহভরা চুমু দিয়ে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়েই আগে রান্নাঘরের দিকে পা বাড়াই। রান্নাঘরে ঢুকতেই দেখি মা নাস্তা বানাচ্ছে। আমিও তার সাথে নাস্তা বানাতে লেগে যাই। দুইজন দুজনের সাথে অনেক গল্প করি। নাস্তা বানানোর শেষে হঠাৎ কলিং বেলের আওয়াজ আসে। তা শুনে মা বলে, নাস্তাগুলো তুই টেবিলে নিয়ে যা, আমি দেখছি কে এসেছে। আচ্ছা মা। মার কথা মতো আমি নাস্তাগুলো টেবিলে নিয়ে যাই। এদিকে মা দরজা খুলতেই কিছু লোক কথা নেই কওয়া নেই বাসার ভিতরে ঢুকে যায়। লোকগুলো ড্রয়িং রুমে ঢুকে আমাকে দেখে জিজ্ঞেস করে, আপনার নাম কি? আয়েশা? জি।
আপনাকে আমাদের স্যার ডেকেছে, তাই আপনাকে আমাদের সাথে যেতে হবে। মানে আপনাদের স্যার কে? আর আপনারাই বা কারা? এভাবে আমাদের বাসায় ঢুকে এসব তামাশা করার মানে কি? বের হন আমার বাসা থেকে। দেখুন, আমরা পুলিশের লোক, যা বলছি তাই করুন। না হলে পুলিশের লোক হয়েছেন দেখেই যা ইচ্ছে তাই করবেন? দেখুন, ভালোভাবে বলছি, বেরোন আমাদের বাসা থেকে, না হলে আমি চিল্লাচিল্লি করে মানুষজন ডাকবো। আমার কথা যেন তাদের কোনো কিছুতেই যায় আসে না। তারা তাদের জায়গা থেকে এক ফোঁটাও নড়েনি। হুট করে একজন মার মাথায় বন্দুক তাক করে বলল, দেখুন ম্যাম, আমাদের সাথে চলুন, না হলে আমরা আপনার মা আর ছেলেকে মারতে বাধ্য হব। কথাটা শুনে আমার লোকগুলোর উপর একটু সন্দেহ হলো। তারা কিভাবে জানে এটা আমার মা? আর আমার ছেলেও আছে। তাহলে এদেরকে রাহুল পাঠিয়েছে, কেননা রাহুলও একজন পুলিশ। আপনাদের কে পাঠিয়েছে? কে পাঠিয়েছে? আমাদের সাথে গেলেই বুঝবেন। আচ্ছা ঠিক আছে, আমি আপনাদের সাথে যাব। কথাটা শুনে মা রেগে গেলেন। উনি তার ঝাঁঝালো কণ্ঠে বললেন, কি বলছিস আয়শা? কে নাকি এই লোক? যদি তোর কিছু হয় তুই এদের সাথে যাবি না? মা, আমার কিচ্ছু হবে না, তুমি আরিয়ানের খেয়াল রেখো, আমি তাড়াতাড়ি চলে আসব। কিন্তু আমার কিচ্ছু হবে না মা, তুমি চিন্তা করো না। অতঃপর লোকগুলো আমাকে একটা ব্ল্যাক গাড়ি বসায় আর নিজেরা বসে অন্য একটা গাড়িতে। প্রায় কিছুক্ষণ পর গাড়ি পৌঁছে যায় তার গন্তব্যে। গাড়ি থেকে নামতেই দেখি লোকগুলো আমাকে পুলিশ স্টেশনে নিয়ে এসেছে। প্রায় 3 ঘন্টা ধরে বসে আছি পুলিশ স্টেশনে। আশেপাশে সবাই যে যার কাজ করছে। আমাকে যে লোকগুলো নিয়ে এসেছিল তাদের কাউকেই দেখা যাচ্ছে না। লোকগুলো আমাকে দিয়েই চলে যায়। যাওয়ার আগে বলে যায় আমি যেন এখান থেকে কোথাও না যাই। ওদের স্যারের সময় হলে আমাকে তার কাছে ডাকবে। 2 গালে 2 হাত দিয়ে বসে আছি। হঠাৎ একজন কনস্টেবল এসে আমাকে বললেন, ম্যাম, আপনাকে স্যার ডাকছে, আমার সাথে আসুন। জি কনস্টেবল। আমাকে একটা রুমের সামনে এসে দাঁড় করায়। তারপর বলল, ম্যাম, ভিতরে যান, স্যার আছেন, আপনি যান। আমি কিছু না বলেই ঢুকে গেলাম রুমটার ভিতর। আমার যা ভয় ছিল তাই হলো। রুমটায় ঢুকতেই দেখি রাহুল পুলিশ ইউনিফর্মে বসে আছে চেয়ারে, আর গম্ভীরভাবে খুব মনোযোগ দিয়ে একটা ফাইলের দিকে তাকিয়ে আছে। ফাইলে তাকিয়ে থেকেই শান্তভাবে সে বলে উঠল, মরুভূমি, তাহলে তুমি এসেছো? বসো। আমার নামটাই লোক কোনোদিনই ঠিক করে বলে না, সবসময় মরুভূমি বলে ডাকে। এতে আমার রাগ হয় প্রচুর, কিন্তু এখন রাগের থেকে বেশি ভয় লাগছে আমার। তার এই শান্ত রূপের বিপরীতে যে এক হিংস্র রূপ আছে। কি করবে এই লোকটা আমার সাথে? কেন ডেকেছে সে আমায়? এক চড় মেরে বললাম, আপনার লজ্জা করে না রাহুল, একজন পুলিশ হয়ে এমন বাজে কাজ করতে? আর আমাকে এভাবে উঠিয়ে আনার মানে কি? থাপ্পড় পড়ার কথাটা বলে আমি নিজেই বোকা বনে গেলাম। রাহুল ভয়ার্থভাবে তাকিয়ে আছে আমার দিকে। তার চোখ দুটো লাল হয়ে আছে আর মুখ শক্ত করে রেখেছে সে। এমন ভয়ঙ্কর রূপ আমি কখনো দেখিনি। ভয়ে রীতিমতো হাত পা কাঁপছে আমার। থাপ্পড়টা মারা হয়তো উচিত হয়নি আমার। কয়েকটা কথা শুনিয়ে দিলেই তো হতো। থাপ্পড় মারার কি প্রয়োজন ছিল? এখন তো রাহুল আমার কোনো কথাই শুনবে না। যদি সে আরও খারাপ কিছু করে, যদি আমার ছেলেকে আর মাকে পুলিশের গুন্ডা, এখন কি করবে? কোনো মতে কাপা কাপা কণ্ঠে বললাম, দেখুন রাহুল, এভাবে তাকিয়ে থেকে লাভ নেই। দোষ কিন্তু আপনারই। আপনি এত বাজে কাজ কেন করেন? আমার কথা শেষ হওয়ার আগে রাহুল আমার হাত দুটো দেওয়ালের সাথে খুব শক্ত করে চেপে ধরলেন। দাঁতে দাঁত চেপে বললেন, অনেক সাহস না তোমার? আমাকে থাপ্পড় মেরেছ তুমি, তাই না? এটার ফল ভুগবে তুমি এখন। কথাটা বলেই আমাকে একটানে নিজের সাথে মিশিয়ে নিল রাহুল। তারপর খুব রুডলি আমার গাল স্পর্শ করে বলল, আমার কাছে আসা তোমার পছন্দ না, তাই না? এখন থেকে আমার কাছেই থাকতে হবে তোমাকে। বলেই আমাকে টানতে টানতে পুলিশ স্টেশনের বাইরে নিয়ে যেতে থাকে। পুলিশ স্টেশনের সব মানুষ তাকিয়ে আছে আমাদের দিকে। খুব অস্বস্তি হচ্ছে আমার। রাহুল থেকে নিজের হাত ছাড়ানোর ব্যর্থ চেষ্টা করছি। প্রতিবারের মতন এবারের ফলাফলও শূন্য। এবার না পেরে জোরে চিল্লিয়ে বলে উঠি, রাহুল, ছাড়ুন আমার হাত, আমার লাগছে, আমি আমার ছেলের কাছে যাব, প্লিজ ছাড়ুন আমাকে। কে শুনে কার কথা? রাহুল নিজের মতন টানতে টানতে আমাকে গাড়ির কাছে নিয়ে যায়। এক ধাক্কায় গাড়ির ভেতরে ঢুকিয়ে নিজেও গাড়িতে উঠে বসে। গাড়িতে ঢুকেই রাহুল প্রথমে গাড়ি লক করে দেয়। এদিকে আমি গাড়ি খোলা ব্যর্থ চেষ্টা করে যাচ্ছি। তা দেখে সে বলে ওঠে, কোনো লাভ নেই মরুভূমি, গাড়ি লক, চুপচাপ বসে থাকো। না হলে কি করবেন আপনি? এত বাজে একটা মানুষ কেমন করে হতে পারে? আসলে কি জানেন, আপনি মানুষই না, আপনি একটা অমানুষ। ভালোভাবে বলছি, আমাকে আমার ছেলের কাছে যেতে দিন, না হলে কিন্তু আমি। তুমি কি? হ্যাঁ, কিচ্ছু করতে পারবে না তুমি আমার। তাছাড়া কি যেন বলছিলে? নিজের ছেলের কাছে যেতে চাও, তাই না? সেটা আমাকে থাপ্পড় মারার আর এগুলো বলার আগে ভাবা উচিত ছিল। এখন যেতে দিচ্ছি না তোমায় কোথাও, আমার কাছেই থাকবে তুমি। প্লিজ এমন করবেন না রাহুল, আমাকে যেতে দিন আমার ছেলের কাছে। ও মনে হয় এখনও কান্না করছে আমার জন্য। আমি আমার ছেলের কাছে যাব রাহুল, প্লিজ যেতে দিন। আর কিছু বলতে পারলাম না আমি। তার আগেই রাহুল সেই আগেরবারের মতো আমার মুখে একটা সাদা কাপড় চেপে ধরলেন। সাথে সাথে আমি অজ্ঞান হয়ে গেলাম। কিছুক্ষণ আগে চেয়ারে বসতেই রাহুল আমার সামনে একটা ফোন রাখে। একটা ভিডিও চলছে ফোনটায়। সেখানে স্পষ্ট বোঝা যাচ্ছে আমার ছেলে আর আমার মাকে কয়েকজন লোক বন্দি করে রেখেছে। ভিডিওটা দেখেই মুহূর্তেই মাথা গরম হয়ে যায় আমার। রাহুলের তাতে কোনো খেয়াল নেই। সে আমার কাছে আস্তে আস্তে বলে, আমাকে এখন এই মুহূর্তেই বিয়ে করতে হবে তোমাকে, না হলে তোমার ছেলে আর তোমার মাকে। এতটুকু শুনেই রাগদা যেন হিংস্রতায় পরিণত হয়।
বসা থেকে উঠে দাঁড়িয়ে ঠাস করে থাপ্পড় মেরে দিই রাহুলকে। তারপর কথাগুলো বলি। জ্ঞান ফিরতেই নিজেকে এক অন্ধকার রুমে আবিষ্কার করি। যতটুকু অনুভব করছি, আমাকে একটা চেয়ারের হাত পা বাঁধা অবস্থায় রাখা হয়েছে। প্রচুর ভয় লাগছে আমার। সাথে অন্ধকার রুমটায় কিছু বিকট আওয়াজ যেন আমাকে আরও ভয় পাওয়াতে সক্ষম। ভয়ের চোটে কয়েকবার জোরে জোরে রাহুলের নাম ধরে ডাকি, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। ভয়টা যেন আরও বেড়ে গেল আমার। ছোটবেলা থেকেই অন্ধকারে ভয় পাই আমি, যার জন্য রীতিমতো কপালে ঘাম জমে গেছে আমার। হঠাৎ কারোর কণ্ঠে গানের আওয়াজ পাই। অন্ধকারে কিছুটা হলেও বুঝতে পারছি কেউ আমার দিকে ক্রমশ এগিয়ে আসছে। তার পায়ের শব্দ আমি পাচ্ছি। এতে যেন ভয়টা আরও বেড়ে যায়। হাত পা ছোটাছুটি করার চেষ্টা করছি আর বলছি, রাহুল, এটা কি আপনি? প্লিজ সামনে আসুন, আমার অনেক ভয় লাগছে। কথাটা বলেই আমি থেমে যাই। কেউ কিছু বলে নাকি তা শোনার জন্য অপেক্ষা করতে থাকি, কিন্তু না, কারোর কোনো কথাই শোনা যাচ্ছে না। আর না শোনা যাচ্ছে সেই কাছে আসার শব্দ। আবারও বলে উঠি, রাহুল, আপনি কোথায়? প্লিজ সামনে আসুন, আমি জানি আপনি এখানে। বলতে না বলতেই কেউ হাওয়ার গতিতে এসে আমার হাত দুটো চেপে ধরে। চারিদিকে অন্ধকার বিরাজ করছে রুমটায়, তাই হয়তো চেনার উপায় নেই এটাকে। কিন্তু আমার বুঝতে ব্যাট পেতে হয়নি। এটা যে রাহুল তা খুব ভালোভাবে বুঝতে পারছি আমি। তাছাড়া রাহুল ছাড়া আর কে হতে পারে যে আমাকে এভাবে হাত পা বেঁধে রাখবে? হঠাৎ রাহুল আমার কানের কাছে এসে ফিসফিসিয়ে বলে ওঠে, শাস্তি পাবার জন্য তুমি তৈরি তো মরুভূমি? কথাটা শুনে বেশভাবে বুঝতে পারছি আমার সাথে কিছু হতে চলেছে। কিন্তু এখন ভয় পেলে হবে না, এখান থেকে বের হতে হবে আমাকে। আমার ছোট্ট ছেলেটা যে আমার অপেক্ষা করছে। কোনো মতে কাঁপা কাঁপা কণ্ঠে বলি, প্লিজ রাহুল, আমাকে যেতে দিন। আমি কি খালি যেতে দিন করছো? আমি বলছি না যেতে দেব না, তার মানে যেতে দেব না। আমার কানে আলতো করে কাঙুর দিয়ে আবারও বললেন, আচ্ছা, আমার কাছ থেকে তুমি এত পালাতে চাও কেন? তোমার পাখা গজিয়েছে তাই না? যদি পাখাটা কেটে দিই তাহলে কেমন হয়? রাহুলের কথায় স্পষ্ট রাগ অনুভব করতে পারছি আমি, সাথে আমার ভয় তো আছেই। কিন্তু কথাটা দ্বারা কি বোঝাতে চাইছে রাহুল? কোনো কি খারাপ কিছু করবে সে? কেন এমন করছেন আপনি রাহুল? কারণটা তোমার অজানা নাই। রাহুল, বোঝার চেষ্টা করুন, আমি একজন ডিভোর্সি আর আমার একটা ছেলেও আছে। সো হোয়াট? এতে আমার কোনো আপত্তি নেই। আমি তোমাকে বিয়ে করতে চাই, ব্যাস। এটা সম্ভব না রাহুল, আমার একটা অতীত আছে। একবার বিয়ে হয়েছে আমার, কারোর বউ হয়েছি আমি। এখন আর কাউকে বিয়ে করার ইচ্ছেই আমার নেই, আর না আছে কারোর বউ হওয়ার। তাহলে রক্ষিতা হয়ে থাকবে তুমি আমার সাথে? মানে তুমিই তো বললে কারোর বউ হওয়ার ইচ্ছে নেই তোমার, তাহলে রক্ষিতা হয়ে থাকো আমার সাথে। আপনি আসলেই একটা অমানুষ রাহুল। কথাগুলো বলতে আপনার বিবেকে বাধে না? কিভাবে বলছেন এগুলো? কোনো পুলিশ কি এমন হয়? না হলে আপনার মতন একটা জানোয়ারের পুলিশ কি করে হলো? কথাটা শুনে রাহুল মনে হয় রেগে গেল। আমার গাল শক্ত করে চেপে ধরে রাগী কণ্ঠে বলল, তোমাকে পাওয়ার জন্য আমি সব করতে পারবো জান। তোমাকে চাই আমার, এনি কস্ট। আর কি যেন বললে, আমি অমানুষ, জানোয়ার, তাই না? এখন এই জানোয়ার আর কি করতে পারে তা তো তোমাকে দেখাতেই হয়। কি করবেন আপনি রাহুল? আমার কথায় পাত্তা না দিয়ে আবারও বলতে শুরু করলেন। বললেন, জান, তুমি অনেক বোকা জানো। এটা জানা সত্ত্বেও যে তোমার ছেলে আর তোমার মা আমার কাছে বন্দী, তাও আমাকে এত বড় বড় কথা শোনাচ্ছ। এটার জন্য এখন তোমাকে শাস্তি তো দিতে হয়। কি বলতে বলতেই রাহুল অন্ধকারে মিলিয়ে যায়। আগে রাহুলের অস্তিত্ব অনুভব করতে পারল, এখন সেটা ছিটে ফোটাও নেই। খুব ভয় লাগছে আমার। রাহুল কি করবে আমার মা আর আমার ছেলের সাথে? ভয়টা ক্রমশ বেড়ে চলেছে। জোরে জোরে চিল্লিয়ে বলে উঠি, প্লিজ রাহুল, আমার মা আর আমার ছেলেকে কিছু করবেন না। আপনি যা বলবেন আমি তাই করব, প্লিজ ওদের কিছু করবেন না। এভাবে অনেক কাকুতি মিনতি করার পরও কোনো লাভ হলো না। কেউ আসলো না এই অন্ধকার রুমে। সকালে অনেক কষ্টের পর একটু আগেই চোখ লেগে আসে আমার। তখনই কেউ একজন এক ঝক পানি আমার মুখে মারে। সাথে সাথে আতকে উঠলাম। আমি সামনে তাকাতেই দেখি রাহুল প্যান্টের পকেটে এক হাত দিয়ে দাঁড়িয়ে আছে আর বাঁকা হাসছে। রাগে আমার গা জ্বলে যাচ্ছে। কিছু বলতে যাব তার আগেই রাহুল আমার কানে ফোন ধরে, যেখানে আমার ছোট্ট ছেলেটা কান্না করছে আর আমাকে বলছে, মা কোথায় তুমি? প্লিজ তাড়াতাড়ি আসো আমার কাছে। আমার না তোমাকে ছাড়া ভালো লাগছে না, খুব কষ্ট হচ্ছে, প্লিজ চলে আসো মা। কথাটা শুনে আমার বুক ধকধক করে ওঠে, চোখ দিয়ে আপনা আপনি পানি গড়িয়ে পড়ছে। আমার ছেলের সাথে কথাটা বলতে যাব তার আগেই রাহুল এক ঝটকায় ফোনটা কান থেকে সরিয়ে পড়ে। একটু কথাও বলতে পারলাম না আমি আমার ছেলেটার সাথে। এক রাশ ঘৃণা নিয়ে রাহুলের দিকে তাকাই আমি। ভেবেছিলাম রাহুল হয়তো বাঁকা হাসছে, কিন্তু না, তার মুখে বিরাজ করছে বিরাট বড় গম্ভীরতা। হুট করেই রাহুল আমার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। তারপর এক এক করে আমার পায়ের হাতের বাঁধন খুলতে শুরু করে। গম্ভীর কণ্ঠে বলে, আমাকে যতটা খারাপ ভাবো ততটা খারাপ আমি নই, কিন্তু অত ভালোও নই।
এখন যেমন ভালো তেমন খারাপ হতেও আমার বেশি সময় লাগবে না। আর রইল বিয়ের কথা, সেটা তো আমি তোমাকেই করব, তোমার ইচ্ছায় কিংবা তোমার অনিচ্ছায়। বউ তো তুমি আমারই হবে, আর যদি বউ না হতে চাও রক্ষিতা হিসেবে রাখবো তোমায়। ভালোই ভালোই আমি যখন বলবো তখন বিয়ে করবে আমাকে, না হলে আমার থেকে খারাপ কেউ হবে না, বলেই উঠে দাঁড়ায় রাহুল। এক দৃষ্টিতে তাকিয়ে আছি তার দিকে, আর ভাবছি একদিকে সে কি চায় তা বুঝতে পারছি, কিন্তু অন্যদিক দিয়ে সব ধোঁয়াশা। আসলে সে কি চায়, আমাকে নাকি অন্য কিছু? হঠাৎ রাহুল আমার হাতটা টান দিয়ে দাঁড় করায়, তারপর বলল, চলো, কোথায় তোমার ছেলের কাছে, বলেই আমার হাত টানতে টানতে নিয়ে যেতে থাকে। এদিকে আমি হাঁটতে পারছি না, এতগুলো ঘন্টা একভাবে বসে থাকায় পা অবশ হয়ে গেছে আমার, কোনোভাবেই লেচড়িয়ে লেচড়িয়ে হাঁটছি আমি। আমাকে এভাবে হাঁটতে দেখে রাহুল হয়তো বুঝতে পেরেছে আমার অবস্থা, সাথে সাথে কোলে তুলে নেয় সে আমাকে। এতে কিছুটা চমকে যাই আমি, নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বলি, রাহুল কি করছেন, ছাড়ুন আমাকে। আমার কথা শুনে সে আমাকে একটা ধমক দেয়, তারপর বলে, হাঁটতে পারছে না আমার দেমাগ কত, যেভাবে হাঁটছো গাড়ির কাছে যেতেই 10 ঘন্টা লাগবে, তখন আর যাওয়া লাগবে না নিজের ছেলের কাছে। কথাটা শুনে আমি চুপসে গেলাম, সে তো ঠিকই বলেছে, কিন্তু তার জন্যই তো আমার এই অবস্থা। মনে মনে রাহুলকে বকতে লাগলাম, আর অপেক্ষা করতে লাগলাম কখন আমি আরিয়ানের সাথে দেখা করব। পুরো একটা দিন আমাকে ছাড়া থেকেছে সে, হয়তো অনেক কান্না করছে আমার জন্য। বাসায় ঢুকতেই আমার ছেলে আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল, আমিও কাঁদছি। ওর সারা মুখে চুমু দেয়া শুরু করি, তারপর খুব শক্ত করে জড়িয়ে ধরে বলি, কিচ্ছু হবে না আরিয়ান, এসে গেছি না, আর কাঁদিস না। তুমি অনেক পচা মা, তুমি বলেছিলে আমাকে দেখে এভাবে আর যাবে না, কিন্তু তুমি ঠিকই গিয়েছো। জানো কত কান্না করেছি তোমার জন্য, মাফ করে দে মাকে। মারও তো কষ্ট হয়েছে তাই না মা, মা তো ইচ্ছে করে যায়নি বাবুন। এরই মাঝে রাহুল বলে উঠল, তোমাদের মা ছেলের ভালোবাসাবাসি শেষ হয়েছে? কথাটা শুনে মা রেগে গেলেন। এতক্ষণ মা রাহুলকে খেয়াল করেননি, তিনি তো আমাদের মা ছেলেকে দেখছিলেন। এখন রাহুলকে দেখে তার রাগ উঠে গেল। ঝাঁঝালো কণ্ঠে বললেন, আয়শা, এই ছেলে এখানে কেন, একে বের কর আমাদের বাসা থেকে। এমন বেহায়া আর বেয়াদব ছেলে আমি জীবনেও দেখিনি। কথাটা শুনে রাহুল তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে মাকে একবার দেখল, তারপর গম্ভীর কণ্ঠে বলল, আপনাকে কিছু দেখতে হবে না শাশুমা, আপনার মেয়ে দেখলেই হবে। আর ভালোভাবে কথা বলবেন আমার সাথে, জানেন তো কি করতে পারি আমি। রাহুলের কথা মাটি হজম করতে পারলেন না, আবারও কিছু বলবেন, তার আগেই আরিয়ান বলে উঠল, নানু, ওনাকে বকছো কেন, উনি তো অনেক ভালো বাবা, ওনাকে আমার অনেক ভালো লাগে। আরিয়ান কি বলল এইমাত্র, অনেক ভালো বাবা? রাহুল কি সে বাবা বলছে কেন? কিছুটা আগ্রহী কণ্ঠে আরিয়ানকে জিজ্ঞেস করলাম, বাবা মানে? হ্যাঁ বাবা, উনি অনেক ভালো। জানো, মা আমাকে কালকে অনেক গল্প শুনিয়েছে, সাথে বলেছিল তোমাকে আমার কাছে আজকে নিয়ে আসবে। দেখো, উনি ওনার কথা রেখেছে। বুঝলাম, কিন্তু তুমি ওনাকে বাবা কেন ডাকছো? কথাটা আমি রাহুলের দিকে তাকিয়ে বললাম। সে আমার দিকেই তাকিয়ে আছে আর বাঁকা হাসছি। তার চোখ দিয়ে সে কিছু বলছি, যার অর্থ, তুমি আমাকে পছন্দ না করলে কি হয়েছে, মরুভূমি তোমার ছেলে আমাকে পছন্দ করেছে, ধীরে ধীরে তুমিও করবে। তার চোখের ভাষা বুঝতে পারলেও না বোঝার ভান করে আরিয়ানের দিকে তাকালাম উত্তরের আশায়। সাথে সাথে সে বলল, মা, বাবা আমাকে বলেছিল উনি যদি তোমাকে আমার কাছে সকালের মধ্যে এনে দেয় তাহলে আমাকে ওনাকে বাবা ডাকতে হবে। উনি তো ওনার কথা রেখেছে তাই না? তাছাড়া আমি বাবাকেও প্রমিস করেছিলাম, আর তুমি তো বলো যে প্রমিস ভাঙতে হয় না, তাই আমি ওনাকে বাবা ডাকছি। আর ভালোই হলো না মা, আমার একটা বাবাও হয়েছে। কথাটা শুনে কি বলবো বুঝতে পারছি না। আমার 4 বছরের বাচ্চাটা কি বা বোঝে, তার যেটা ভালো মনে হয়েছে সে সেটাই করেছে। তাকে কি কিছু বলা উচিত আমার? হয়তো না, তবে তার কোনো দোষ নেই। হঠাৎ রাহুলের কণ্ঠ শুনতে পাই, সে নিজের হাতের ঘড়ি দেখতে দেখতে বলে, তোমাদের হয়েছে, আমার কাজ আছে অনেক। জানি না কেন রাহুলের কথাটা শুনে রেগে যায়। রাগে কণ্ঠে তাকে বলি, আপনার দেরি হলে আমরা কি করব? কথাটা বলতে না বলতেই সে আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়, পরক্ষণেই বলে ওঠে, আমার ক্ষুধা লাগছে তো আমি কি করব? যাও, আমার জন্য বিরিয়ানি বানাও, আমি খাবো। উনার কথা আর কথা বলার ভঙ্গি দেখে আমি অবাক, সাথে বিরক্ত। ক্ষুধা লাগছে তো বাইরে গিয়ে খাবে না, আমাকে বলার কি আছে? তার ওপর কত শখ, আমি তার জন্য বিরিয়ানি বানাবো। খেয়ে দিয়ে কাজ নেই আমার। আর রাগে মাথা ফেটে যাচ্ছে। কোনো মতে কেবলা হাসি দিয়ে বললাম, কচুর ডাল খাবেন? মরুভূমি, তুমি তো দেখি বয়রাও। মানে আমি তো তোমাকে বিরিয়ানি বানাতে বলেছি, কচুর ডাল না। বাই দেবে, এই কচুর ডালটা কি? এটা আমাদের স্পেশাল ডিশ, খাস পশুদের জন্য বানানোর তৈরি। কথাটা শুনে রাহুল আমার দিকে চোখ রাঙিয়ে তাকায়, রাগী কণ্ঠে বলে ওঠে, অনেক বার বেড়েছ তুমি তাই না? কালকে সকালে কি করেছি মনে আছে তো?
ভালো ব্যবহার করছি দেখে ভেবো না মাথার উপর উঠিয়ে রাখবো। খারাপ হতে কিন্তু আমার বেশি সময় লাগবে না। আর যা বলছি তা যেন 1 ঘন্টার মধ্যে হয়ে যায়। আমি বাইরে যাচ্ছি, এসেই দেখি যেন বানিয়ে ফেলেছ। আর যদি না দেখি তাহলে কি হবে তা কল্পনাও তুমি করতে পারবে না। বলেই রাহুল চলে যায়, আর আমি তার যাওয়ার দিকে তাকিয়ে আছি। আচ্ছা, মানুষটা এমন কেন? এই তো ভালো, তো এই খারাপ। অনেক রহস্য ভরা এই মানুষটার ভিতর। চলবে গল্প সে কি জানে। লেখক ঈশানুর তাসমিয়া। রাহুল চলে যাওয়ার পর আমি কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। তার কথাগুলো আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। কেন সে এমন করে? কেন আমাকে এতটা জোর করে তার কাছে রাখতে চায়? আমি তো একজন সাধারণ মেয়ে, অতীতের ক্ষত নিয়ে বেঁচে আছি। তার মতো একজন পুলিশ অফিসারের কেন আমার প্রতি এত আগ্রহ? মা আমার পাশে এসে কাঁধে হাত রাখলেন। কি হয়েছে মা? ওই ছেলেটা কেন এসেছিল আবার? আর তুমি কেন ওকে কিছু বললে না? আমি মাকে দেখে একটা দীর্ঘশ্বাস ফেললাম। মা, ওকে বকলে লাভ নেই, ও তো শুনবে না। আর এখন তো বিরিয়ানি বানাতে বলে গেল, না বানালে কি করবে কে জানে। মা চোখ বড় বড় করে তাকালেন। বিরিয়ানি? ও কি তোমার স্বামী নাকি যে অর্ডার দিয়ে যাবে? তুমি বানাবে না, ওকে বলে দাও যা খুশি করুক। কিন্তু আমার মনে ভয়টা বাসা বেঁধেছে। রাহুলের চোখে সেই ভয়ঙ্কর দৃষ্টি মনে পড়ছে। আরিয়ান আমার পাশে এসে বলল, মা, বাবা কি আসবে আবার? আমি ওনার সাথে খেলব। আমার বুকটা মুচড়ে উঠল। আরিয়ান তো ছোট, সে কি বোঝে? কিন্তু রাহুলকে বাবা ডাকা শুনে আমার মনে কষ্ট হয়। আমি মাকে বললাম, মা, তুমি আরিয়ানকে খাইয়ে দাও, আমি বিরিয়ানি বানাই, না হলে সমস্যা হবে। মা কিছু বলতে গেলেন, কিন্তু আমি রান্নাঘরে চলে গেলাম। রান্না করতে করতে আমার মনে অনেক চিন্তা ঘুরছে। সোহানের কথা মনে পড়ছে। সোহান আমাকে ছেড়ে চলে যাওয়ার পর থেকে আমি একা লড়াই করছি, চাকরি খুঁজছি, ছেলেকে মানুষ করছি, কিন্তু রাহুল এসে সব উল্টোপাল্টা করে দিচ্ছে। কেন সে আমার অতীত জেনেও বিয়ে করতে চায়? শুধু শরীরের জন্য, নাকি অন্য কিছু? রান্না শেষ করে আমি টেবিলে রেখে দিলাম। 1 ঘন্টা প্রায় হয়ে গেছে। হঠাৎ দরজায় নখ হলো। আমি খুললাম। রাহুল দাঁড়িয়ে, তার চোখে সেই বাঁকা হাসি। বানিয়েছ? আমি মাথা নাড়লাম। সে ভিতরে ঢুকে খেয়ে নিল। খাওয়ার পর বলল, ভালো হয়েছে, এখন থেকে প্রতিদিন বানাবে। আমি রাগে বললাম, আপনি কেন এখানে আসবেন প্রতিদিন? সে হেসে বলল, কারণ তুমি আমার। শিগগির বিয়ে করো, সব ঠিক হয়ে যাবে, বলে চলে গেল। আমার মনে ভয় আর রাগ মিশে গেল। কি করব আমি? পুলিশে কমপ্লেন করব? কিন্তু সে নিজে পুলিশ। সেদিন রাতে আমি অনেক ভাবলাম। পরের দিন সকালে চাকরির ইন্টারভিউয়ে গেলাম, কিন্তু মনটা অস্থির। ইন্টারভিউ ভালো হলো না। বাসায় ফিরে দেখি রাহুল এসেছে, আরিয়ানের সাথে খেলছে। মা রাগে ফুঁসছে। আমি বললাম, আপনি কেন এসেছেন? সে বলল, আরিয়ানকে দেখতে, আর তোমাকে বলতে যে চাকরি করার দরকার নেই, আমি সব দেখব। আমি চেঁচিয়ে বললাম, আপনি যান এখান থেকে, আমি নিজে সব করব। সে গম্ভীর হয়ে বলল, ভুল করো না, আমার কথা না শুনলে কষ্ট পাবে। তার কথায় আমার শরীর শিউরে উঠল। কি করবে সে? আমি ভয়ে চুপ হয়ে গেলাম। রাহুল চলে গেল, কিন্তু আমার মনে অশান্তি বাড়ল। পরের কয়েকদিন এভাবেই কাটল। রাহুল আসে, খায়, আরিয়ানের সাথে খেলে, আমাকে বিয়ের জন্য চাপ দেয়। আমি প্রতিবার না বলি, কিন্তু তার চোখের দৃষ্টি দেখে ভয় পাই। একদিন সে বলল, আর সময় নেই, কাল বিয়ে করব। আমি কাঁদতে কাঁদতে বললাম, কেন কেন আমাকে? সে হেসে বলল, কারণ তুমি আমার জীবনের অংশ, আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসি? এটা কি ভালোবাসা? আমার মনে প্রশ্ন জাগল, কিন্তু সে চলে গেল। রাতে আমি ঘুমাতে পারলাম না। পরের দিন কি হবে? আমি মাকে বললাম, মা, আমরা চলে যাই অন্য জায়গায়। মা বললেন, কিন্তু কোথায়? সে পুলিশ, খুঁজে বের করবে। আমি কাঁদলাম। হঠাৎ দরজায় নক। রাহুল এসেছে, তার সাথে কিছু লোক। চলো বিয়ে করতে। আমি না বললাম। সে বলল, না বললে আরিয়ানকে নিয়ে যাব। আমার বুক ফেটে গেল। আমি বাধ্য হলাম যেতে। বিয়ের হলে আমরা বিয়ে করলাম, কিন্তু আমার মনে কোনো আনন্দ নেই, শুধু ভয়। বিয়ের পর রাহুল আমাকে তার বাসায় নিয়ে গেল। তার বাসা বড়, সুন্দর, কিন্তু আমার জন্য জেলখানা। আরিয়ান আর মাকে আমার সাথে রাখল, কিন্তু আমি স্বাধীন নই। রাহুল বলল, এখন তুমি আমার বউ, খুশি থাকো। আমি চুপ করে রইলাম। রাতে সে আমার কাছে এলো। আমি ভয়ে কাঁপছি। সে বলল, ভয় পেও না, আমি তোমাকে কখনো কষ্ট দেব না। কিন্তু তার আগের কাজগুলো মনে পড়ে। আমি বললাম, আপনি আমাকে জোর করে বিয়ে করেছেন, এটা ভালোবাসা নয়। সে হেসে বলল, সময় লাগবে, তুমি বুঝবে। ধীরে ধীরে দিন কাটতে লাগলো। রাহুল আমার সাথে ভালো ব্যবহার করে, আরিয়ানকে ভালোবাসে, মাকে সম্মান করে, কিন্তু আমার মনে সন্দেহ, কেন সে এমন? একদিন আমি তার ডায়েরি পড়লাম।
সেখানে লেখা সে আমাকে প্রথম দেখেই ভালোবেসেছে, কিন্তু তার বাবা চায় না সে একটা ডিভোর্সি মেয়েকে বিয়ে করুক, তাই সে জোর করে বিয়ে করেছে। আমার মনে কিছুটা নরম হলো, কিন্তু পুরোপুরি না। রাহুলের সাথে বিয়ের পর আমার জীবনটা যেন একটা নতুন মোড় নিল। তার বাসায় থাকা, তার সাথে এক ছাদের নিচে সবকিছু অদ্ভুত লাগছে। প্রথম রাতে আমি ভয়ে ঘুমাতে পারিনি, কিন্তু সে কিছু করেনি, শুধু বলেছে তুমি রেডি না হলে আমি জোর করব না। তার কথায় অবাক হলাম, এই লোকটা যে আমাকে জোর করে বিয়ে করল, সে এমন বলছে। পরের দিন সকালে উঠে দেখি রাহুল রান্না করছে, আরিয়ানকে খাইয়ে দিচ্ছে। মা অবাক চোখে তাকিয়ে। আমি বললাম, আপনি কেন এসব করছেন? সে হেসে বলল, কারণ তুমি আমার পরিবার। আমার মনে সন্দেহ বাড়ল, কেন সে এতটা চেষ্টা করছে? আমি চাকরি খুঁজতে লাগলাম, কিন্তু রাহুল বলল, দরকার নেই, আমি সব দেখব। আমি রাগ করে বললাম, আমি নিজে করব, আপনার দয়া চাই না। সে গম্ভীর হয়ে বলল, যেতে দেব না, বাইরে বিপদ। আমি বুঝলাম সে আমাকে কন্ট্রোল করতে চায়। কয়েকদিন পর তার বাবা এলেন। তিনি আমাকে দেখে রাগ করলেন, এই মেয়েকে বিয়ে করেছিস, তোর ভবিষ্যৎ নষ্ট হবে। রাহুল বলল, বাবা আমি ভালোবাসি ওকে। তার বাবা চলে গেলেন রাগ করে। আমি বুঝলাম রাহুলের পরিবার আমাকে মেনে নেবে না, কিন্তু রাহুল বলল, চিন্তা করো না, আমি আছি। ধীরে ধীরে আমি তার সাথে কথা বলতে শুরু করলাম। সে তার অতীত বলল, সে একা বড় হয়েছে, তার মা মারা গেছে ছোটবেলায়, তাই সে আমার মতো মেয়েকে চেয়েছে যে তার পরিবার গড়বে। আমার মনে কিছুটা সহানুভূতি হলো, কিন্তু তার জোরাজোরি মনে পড়ে রাগও হয়। একদিন আমি বাইরে গেলাম চাকরির ইন্টারভিউতে। ফিরে এসে দেখি রাহুল রাগে লাল। কোথায় গিয়েছিলে? আমি বললাম, চাকরি খুঁজতে। সে বলল, বলেছি না যাবে না। আমি চেঁচিয়ে বললাম, আপনি আমার মালিক নন। সে আমাকে চেপে ধরল, তুমি আমার বউ, আমার কথা শুনবে। আমি ভয় পেলাম, কিন্তু তার চোখে দেখলাম ভালোবাসা মিশ্রিত রাগ। সে ছেড়ে দিয়ে বলল, সরি, কিন্তু ভয় পাই তোমাকে হারানোর। আমার মনে প্রশ্ন জাগল, কেন সে এতটা পজেসিভ? কয়েকদিন পর আমি তার ফোন দেখলাম, সেখানে মেসেজ আছে তার বাবার থেকে, ওই মেয়েকে ছেড়ে দে, না হলে তোর চাকরি চলে যাবে। আমি অবাক হলাম, তার বাবা কেন এমন করছেন? আমি রাহুলকে জিজ্ঞাসা করলাম। সে বলল, বাবা চান আমি তার ব্যবসা দেখি, কিন্তু আমি পুলিশ হয়েছি, তাই রাগ। কিন্তু আমার মনে সন্দেহ রইল। ধীরে ধীরে আমি তার সাথে ঘনিষ্ঠ হলাম। সে আমাকে অনেক যত্ন করে, আরিয়ানকে স্কুলে ভর্তি করল, মাকে ডাক্তার দেখালো। আমার মনে তার প্রতি অনুভূতি জাগতে শুরু করল, কিন্তু অতীতের ক্ষত ভুলিনি। একদিন সোহানের খবর পেলাম, সে অন্য মেয়েকে বিয়ে করেছে। আমার কষ্ট হলো, কিন্তু রাহুল আমাকে সান্ত্বনা দিল, আমি আছি। তার কথায় আমি তার কাছে গেলাম। সেই রাতে আমরা কাছাকাছি হলাম, কিন্তু পরের দিন তার বাবা এলেন, তোর চাকরি সাসপেন্ড হয়েছে, আমি করিয়েছি। রাহুল অবাক, কেন বাবা? তার বাবা বললেন, ওই মেয়ের জন্য, ওকে ছেড়ে দে। আমি শুনে কাঁদলাম। রাহুল বলল, না, আমি ওকে ভালোবাসি। তার বাবা চলে গেলেন। রাহুলের চাকরি চলে গেল, সে দুঃখী হলো। আমি বললাম, আমার জন্য এসব হলো, আমি চলে যাই। সে বলল, না, আমরা একসাথে লড়ব। আমরা নতুন করে শুরু করলাম। রাহুল ব্যবসা শুরু করল, আমি চাকরি করলাম। ধীরে ধীরে আমাদের জীবন স্বাভাবিক হলো। আমি বুঝলাম তার ভালোবাসা সত্যি, কিন্তু তার বাবার সাথে সমস্যা রইল। একদিন তার বাবা অসুস্থ হলেন, রাহুল গেল। তার বাবা বললেন, সরি, আমি ভুল করেছি। তারপর সব ঠিক হয়ে গেল, আমাদের পরিবার পূর্ণ হলো। বিয়ের পর প্রথম কয়েকটা মাস আমার জীবনটা যেন একটা অদ্ভুত স্বপ্নের মতো কাটতে লাগলো। রাহুলের বাসায় থাকা, তার সাথে প্রতিদিন সকাল সন্ধ্যা কথা বলা, আরিয়ানের সাথে খেলা দেখা, সব কিছু একদিকে ভালো লাগছে, অন্যদিকে মনে হচ্ছে আমি কারো জালে আটকে গেছি। রাহুল আমার সাথে খুব ভালো ব্যবহার করছে। সকালে উঠে চা বানিয়ে দেয়, আরিয়ানকে স্কুলে নিয়ে যায়, মাকে ওষুধ খাওয়ায়। কিন্তু তার এই যত্নের পিছনে আমি সবসময় একটা প্রশ্ন খুঁজে পাই, এটা কি সত্যি ভালোবাসা, নাকি তার নিয়ন্ত্রণের একটা অংশ? একদিন সন্ধ্যায় রাহুল অফিস থেকে ফিরে এসে বলল, আজ আমার একটা সারপ্রাইজ আছে তোমার জন্য। আমি অবাক হয়ে তাকালাম। সে আমার হাত ধরে বারান্দায় নিয়ে গেল। সেখানে একটা ছোট টেবিল সাজানো, মোমবাতি জ্বলছে, ফুল দিয়ে সাজানো। আরিয়ান হাততালি দিয়ে বলছে, মা দেখো, বাবা তোমার জন্য করেছে। আমার গলা আটকে গেল।
এতদিন পর কেউ আমার জন্য এমন কিছু করলো। আমি চুপ করে বসলাম। রাহুল আমার পাশে বসে বলল, আমি জানি তুমি এখনও আমাকে পুরোপুরি বিশ্বাস করতে পারোনি, কিন্তু আমি চাই তুমি বুঝো, আমি তোমাকে জোর করে বিয়ে করেছি ঠিকই, কিন্তু তোমাকে হারাতে চাই না, কখনো না। আমি চুপ করে তার দিকে তাকালাম। তার চোখে সত্যি কথা বলছে বলে মনে হলো। আমি আস্তে করে বললাম, তাহলে কেন এত জোর করলে? কেন আমাকে ভয় দেখালে? সে একটা দীর্ঘশ্বাস ফেলল। কারণ আমি ভয় পেয়েছিলাম। তোমাকে প্রথম দেখেই মনে হয়েছিল এই মেয়েটা আমার, কিন্তু তুমি আমাকে প্রত্যাখ্যান করবে, তাই ভেবেছিলাম জোর করে হলেও তোমাকে আমার করে নেব। কিন্তু এখন বুঝি ভালোবাসা জোর করে হয় না। তার কথা শুনে আমার চোখ ভিজে এলো। আমি বললাম, আমার অতীত আছে রাহুল, আমি একবার বিয়ে করেছি, একটা ছেলে আছে, তোমার পরিবার কখনো মেনে নেবে না। সে আমার হাত চেপে ধরল। আমার পরিবার আমি, আর তোমার ছেলে আমার ছেলে, বাকিটা সময়ের সাথে ঠিক হয়ে যাবে। সেই রাতে প্রথমবার আমি তার কাছে মন খুললাম। আমরা অনেক কথা বললাম, সোহানের কথা, আমার কষ্টের কথা, আমার স্বপ্নের কথা। সে শুনল, চুপ করে শুনল, তারপর বলল, আমি তোমার সব কষ্ট মুছে দেব, প্রমিস। পরের কয়েক সপ্তাহ সত্যি সুন্দর কাটল। রাহুল চাকরিতে ফিরে গেল, তার বাবা সাসপেনশন তুলে নিলেন। আমি একটা ছোট চাকরি পেলাম, একটা প্রাইভেট কোম্পানিতে অফিস অ্যাসিস্ট্যান্ট। রাহুল প্রথমে আপত্তি করেছিল, কিন্তু পরে বলল, যদি তোমার ভালো লাগে তাহলে করো, শুধু সাবধানে থেকো। আমি হাসলাম। প্রথমবার তার কথায় রাগ হলো না, বরং মনে হলো সে আমার কথা ভাবছে। কিন্তু সুখ বেশি দিন থাকে না। একদিন রাহুল অফিস থেকে ফিরে এসে খুব গম্ভীর। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে? সে বলল, আজ আমার একটা কেস এসেছে, খুব সেনসিটিভ, একটা বড় গ্যাংয়ের বিরুদ্ধে। তারা আমার পরিবারকে টার্গেট করতে পারে। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। তাহলে কি করবে? আমি সব সামলে নেব, কিন্তু তোমরা সাবধানে থাকবে। আরিয়ানকে স্কুলে আমি নিজে নিয়ে যাব আর নিয়ে আসব। সেই থেকে আমার মনে একটা অস্থিরতা শুরু হলো। রাহুল প্রতিদিন রাত করে ফেরে, কখনো কখনো রাত 2-3টে। আমি ঘুমাতে পারি না। একদিন রাতে সে ফিরল না। আমি ফোন করলাম, বন্ধ। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। মা বললেন, চিন্তা করিস না, হয়তো কাজে আটকে গেছে। কিন্তু আমার মন বলছে কিছু একটা হয়েছে। সকাল 6টায় ফোন এলো, অপরিচিত নম্বর। আমি ধরলাম। ওপাশ থেকে একটা কর্কশ গলা বলল, তোমার স্বামী আমাদের কাছে, যদি পুলিশকে না জানাও তাহলে সে বেঁচে থাকবে, না হলে। ফোন কেটে গেল। আমি কাঁদতে কাঁদতে মেঝেতে বসে পড়লাম। আরিয়ান এসে বলল, মা কি হয়েছে, বাবা কই? আমি ওকে জড়িয়ে ধরলাম। বাবা আসবে বাবু, শিগগিরই। কিন্তু আমি জানি এবার আমাকে সাহস করে উঠতে হবে, রাহুলের জন্য, আরিয়ানের জন্য। আমি পুলিশ স্টেশনে গেলাম না, কারণ রাহুল নিজে পুলিশ, তার সহকর্মীদেরও বিশ্বাস করতে পারছি না। আমি একা লড়ব। পরের দিন আমি রাহুলের একটা পুরনো বন্ধুকে ফোন করলাম, যিনি রিটায়ার্ড পুলিশ অফিসার। তাকে সব বললাম। তিনি বললেন, আমি দেখছি, তুমি চুপ থাকো, কাউকে কিছু বলো না। 2 দিন পর খবর এলো, রাহুলকে উদ্ধার করা হয়েছে। সে আহত, কিন্তু বেঁচে আছে। হাসপাতালে গিয়ে তাকে দেখলাম, তার মুখে ব্যান্ডেজ, হাতে স্যালাইন। আমি কাঁদতে কাঁদতে তার হাত ধরলাম। সে আস্তে করে বলল, সরি, তোমাকে কষ্ট দিলাম। আমি বললাম, তুমি ঠিক আছো, এটাই যথেষ্ট। সেই মুহূর্তে আমি বুঝলাম আমি তাকে ভালোবাসি, হয়তো অনেক দিন আগে থেকেই, কিন্তু বলতে পারিনি। রাহুল হাসপাতাল থেকে ছাড়া পেল, বাসায় ফিরল, সবাই আনন্দ করল। কিন্তু আমার মনে একটা নতুন ভয়। রাহুলের কাজের জন্য আমরা কি সবসময় বিপদে থাকব? এক সন্ধ্যায় রাহুল আমাকে বলল, আমি চাকরি ছেড়ে দেব, ব্যবসা করব, যাতে তোমরা নিরাপদে থাকো। আমি অবাক হয়ে বললাম, তুমি পুলিশ হয়ে এত ভালো করছিলে, ছেড়ে দেবে? সে হেসে বলল, তোমার আর আরিয়ানের জন্য যে কোনো কিছু করতে পারি। আমি তার কাছে গিয়ে জড়িয়ে ধরলাম, প্রথমবার নিজে থেকে। আমিও তোমাকে ভালোবাসি রাহুল। সে আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। এবার থেকে শুধু সুখ, কোনো ভয় নেই। কিন্তু জীবনের সুখ কি এত সহজে আসে? গল্প এখানে শেষ হয়নি, আরও অনেক কিছু বাকি। রাহুল হাসপাতাল থেকে ফিরে আসার পর আমাদের জীবনটা কিছুটা শান্ত হয়েছিল। সে চাকরি ছেড়ে দিয়েছে, একটা ছোট ব্যবসা শুরু করেছে, একটা সিকিউরিটি এজেন্সি। বলেছে, এখন থেকে আমি নিজের নিয়মে চলব, আর তোমাদের কোনো বিপদ হবে না।
আমি বিশ্বাস করতে চেয়েছিলাম। প্রতিদিন সকালে সে আরিয়ানকে স্কুলে দিয়ে আসে, আমার সাথে ব্রেকফাস্ট করে, তারপর অফিসে যায়। রাতে ফিরে এসে আমার সাথে সময় কাটায়। মা বলেন, দেখ ছেলেটা বদলে গেছে, এখন সত্যি তোকে ভালোবাসে। কিন্তু আমার মনের কোণে একটা ছোট্ট কাটা বিঁধেছিল। রাহুলের পুরনো কেসগুলো, যে গ্যাংয়ের কারণে সে আহত হয়েছিল, তারা কি সত্যি ছেড়ে দিয়েছে? আমি রাতে ঘুমের মধ্যে প্রায়ই স্বপ্ন দেখি কেউ আমাদের দরজায় ধাক্কা দিচ্ছে, আরিয়ানকে কেড়ে নিচ্ছে। এক শুক্রবার সন্ধ্যায় ঘটনাটা ঘটল। আমি আরিয়ানকে নিয়ে বাজারে দিয়েছিলাম। ফিরে এসে দেখি বাসার দরজা খোলা, মা ভিতরে নেই। আরিয়ান ভয়ে আমার হাত শক্ত করে ধরে বলল, মা, নানু কই? আমার হৃৎপিণ্ড থেমে গেল। আমি ভিতরে ঢুকলাম। ঘরে সব কিছু ছড়ানো ছিটানো। টেবিলের ওপর একটা চিরকুট পড়ে আছে, লেখা, তোমার স্বামী আমাদের অনেক ক্ষতি করেছে, এবার আমরা তার পরিবার নেব। তোমার মা আর ছেলে আমাদের কাছে। যদি পুলিশকে জানাও তাহলে দুজনকেই আর দেখতে পাবে না। রাহুলকে বলো আমাদের সাথে দেখা করতে, একা, কাল রাত 12টায়, পুরনো গুদামে। আমি চিরকুটটা হাতে নিয়ে মেঝেতে বসে পড়লাম। আরিয়ান কাঁদতে কাঁদতে বলল, মা, নানুকে ফিরিয়ে যাও, আমি ভয় পাচ্ছি। আমি ওকে জড়িয়ে ধরে বললাম, চুপ কর বাবু, মা সব ঠিক করে দেবে। রাহুল ফিরল রাত 9টায়। আমি চিরকুটটা দেখালাম। তার মুখ পাথরের মতো হয়ে গেল। সে বলল, এরা ওই গ্যাং। আমি ভেবেছিলাম ওরা ছেড়ে দিয়েছে, কিন্তু ওরা ছাড়েনি। আমি কাপা গলায় বললাম, তুমি একা যাবে না, আমরা পুলিশকে জানাবো। সে মাথা নাড়ল, না, পুলিশ জানলে ওরা মা আর আরিয়ানকে মেরে ফেলবে, আমাকে একা যেতে হবে। আমি চেঁচিয়ে উঠলাম, তুমি পাগল হয়ে গেছো? ওরা তোমাকে মেরে ফেলবে। আমি যাব না, আমি তোমাকে একা ছাড়ব না। রাহুল আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। আয়েশা, শোনো, আমি তোমাদের জন্য সব করতে পারি, কিন্তু তুমি আর আরিয়ানকে নিরাপদে রাখতে হবে। আমার একটা প্ল্যান আছে। সে তার পুরনো সহকর্মীদের মধ্যে যাদের বিশ্বাস করত তাদের ফোন করল। কয়েকজন রিটায়ার্ড অফিসার এবং 2জন তার বিশ্বস্ত বন্ধু। তারা এলো, রাতভর প্ল্যান করল। রাহুল বলল, আমি একা যাব, কিন্তু আমার পিছনে টিম থাকবে, ওরা লুকিয়ে থাকবে। যেই মুহূর্তে ওরা মা আর আরিয়ানকে ছেড়ে দেবে, আমরা অ্যাটাক করব। আমি ভয়ে কাঁপছিলাম, কিন্তু আর কোনো উপায় ছিল না। পরের দিন রাত 11টায় রাহুল বেরিয়ে গেল। আমি আরিয়ানকে জড়িয়ে ধরে বসে রইলাম। ঘড়ির কাঁটা যেন থেমে গেছে। রাত 1টা বাজল। ফোন এলো রাহুলের, আয়েশা, ওরা মা আর আরিয়ানকে ছেড়ে দিয়েছে, কিন্তু ওরা আমাকে ধরে নিয়ে যাচ্ছে। তুমি পুলিশকে জানাও এখন, আমি ঠিক আছি। ফোন কেটে গেল। আমি চিৎকার করে কাঁদতে লাগলাম। তারপর পুলিশে ফোন করলাম। পুলিশ গেল, কিন্তু যখন পৌঁছল গুদাম খালি, রাহুল নেই। মা আর আরিয়ানকে একটা গাড়িতে করে পুলিশ আমাদের বাসায় পৌঁছে দিল। মা কাঁদতে কাঁদতে বললেন, ওরা রাহুলকে নিয়ে গেছে, বলেছে এটা শেষ নয়। আমি ভেঙে পড়লাম। রাহুল কোথায়? ওরা কি তাকে মেরে ফেলেছে? আমি পুলিশের কাছে গেলাম, কিন্তু তারা বলল, আমরা খুঁজছি, কিন্তু এই গ্যাং খুব শক্তিশালী। দিন কাটতে লাগলো। আমি ঘুমাতে পারি না, খেতে পারি না। আরিয়ান প্রতিদিন জিজ্ঞেস করে, বাবা কবে আসবে মা? আমি বলি, শিগগিরই আসবে বাবু, কিন্তু আমার মন বলে হয়তো আর কখনো আসবে না। 1 মাস পর একটা অজানা নম্বর থেকে মেসেজ এলো, তোমার স্বামী বেঁচে আছে, কিন্তু আমাদের কাছে। যদি তুমি তাকে ফিরে পেতে চাও তাহলে একা আসো, ঠিকানা পাঠাচ্ছি। পুলিশকে জানালে সব শেষ। আমার হাত কাঁপছিল। আমি মাকে বললাম, মা, আমাকে যেতে হবে, রাহুলকে ফিরিয়ে আনতে হবে। মা কাঁদতে কাঁদতে বললেন, না মা, তুই যাবি না, ওরা তোকেও নিয়ে যাবে। কিন্তু আমি ঠিক করেছিলাম, আমি যাব, একা। রাতে আরিয়ানকে ঘুম পাড়িয়ে আমি বেরিয়ে পড়লাম। ঠিকানা অনুসারে একটা পুরনো ফ্যাক্টরিতে পৌঁছলাম। ভিতরে অন্ধকার। হঠাৎ আলো জ্বলে উঠল। সামনে রাহুল দাঁড়িয়ে, হাত পা বাঁধা। তার পাশে গ্যাংয়ের লিডার। লোকটা হেসে বলল, আয়েশা, তুমি এসেছো, ভালো, এবার তোমার স্বামীকে ছেড়ে দেব, কিন্তু একটা শর্তে। আমি বললাম, কি শর্ত? লোকটা হেসে বলল, ভালো মেয়ে। হঠাৎ গুলির আওয়াজ। লোকটা মাটিতে পড়ে গেল। চারদিক থেকে পুলিশ ঢুকল, রাহুলের পুরনো টিম। তারা আমাকে আর রাহুলকে উদ্ধার করল। পরে জানলাম রাহুল আগে থেকেই প্ল্যান করেছিল। সে জানতো আমি আসব, তাই তার টিমকে বলে রেখেছিল। সবকিছু একটা ফাঁদ ছিল গ্যাংয়ের জন্য। রাহুল আমাকে জড়িয়ে ধরে বলল, কখনো একা যেও না, আমি তোমাকে ছাড়া বাঁচব না। আমি কাঁদতে কাঁদতে বললাম, আর কখনো ছাড়ব না। গ্যাং ধরা পড়ল, সব শেষ। কিন্তু জীবনের গল্প কি কখনো পুরোপুরি শেষ হয়? গ্যাংয়ের লিডার ধরা পড়ার পর আমাদের জীবনে একটা অদ্ভুত শান্তি নেমে এলো।
পুলিশের কেস ক্লোজ হয়ে গেল। রাহুলের পুরনো সহকর্মীরা বললেন এই গ্যাংয়ের মূল শক্তি ভেঙে গেছে, আর কোনো বিপদ হবে না। আমরা সবাই একসাথে বাসায় ফিরলাম। আরিয়ান রাহুলকে জড়িয়ে ধরে বলল, বাবা, আর কখনো চলে যেও না, আমি তোমাকে ছাড়া থাকতে পারি না। রাহুল ওকে কোলে তুলে বলল, না বাবু, আর কখনো যাব না, প্রমিস। মা চোখ মুছে বললেন, আল্লাহর কাছে হাজার শুক্রিয়া, এবার সত্যি সুখের দিন শুরু হলো। সেই রাতে আমরা 4 জন একসাথে ডিনার করলাম। রাহুল নিজে রান্না করল বিরিয়ানি, আমার ফেভারিট। খেতে খেতে সে বলল, আয়েশা, আমি জানি আমি তোমার সাথে অনেক ভুল করেছি, জোর করে বিয়ে করেছি, ভয় দেখিয়েছি, কিন্তু এখন বুঝি ভালোবাসা জোর করে আসে না। তুমি আমাকে যেভাবে গ্রহণ করেছ সেটাই আমার সবচেয়ে বড় পাওয়া। আমি তার হাত ধরে বললাম, আমিও তোমাকে ছাড়া থাকতে পারবো না, তুমি আমার জীবন বদলে দিয়েছ। আমি ভেবেছিলাম সোহানের পর আর কখনো কাউকে ভালোবাসতে পারবো না, কিন্তু তুমি এসে সব কিছু বদলে দিলে। সে হেসে আমার কপালে চুমু দিল। এবার থেকে শুধু সুখ, কোনো ঝামেলা নেই, কোনো ভয় নেই। পরের কয়েক মাস সত্যি স্বপ্নের মতো কাটল। রাহুলের সিকিউরিটি এজেন্সি ভালো চলতে শুরু করলো। আমি আমার চাকরি চালিয়ে যাচ্ছি। আরিয়ান স্কুলে ভালো রেজাল্ট করছে। মা এখন অনেক সুস্থ। আমরা প্রতি সপ্তাহে কোথাও না কোথাও ঘুরতে যাই, পার্কে, নদীর ধারে, কখনো ছোট্ট পিকনিকে। একদিন রাহুল বলল, আয়েশা, আমি একটা জিনিস করতে চাই। আমি জিজ্ঞেস করলাম, কি? সে হাঁটু গেড়ে বসে পড়ল, হাতে একটা ছোট্ট বাক্স। আমি জানি আমরা বিয়ে করেছি, কিন্তু সেটা জোর করে হয়েছে। এবার আমি তোমাকে সত্যিকারের ভালোবাসায় বিয়ে করতে চাই। আয়েশা, তুমি কি আমাকে আবার বিয়ে করবে, এবার শুধু ভালোবাসার জন্য? আমার চোখ ভিজে গেল। আমি হেসে বললাম, হ্যাঁ, 1000 বার হ্যাঁ। আমরা ছোট্ট একটা অনুষ্ঠান করলাম, শুধু কাছের মানুষজন। আরিয়ান রিং বোয়ার হয়ে এলো। মা আশীর্বাদ করলেন। রাহুলের বাবাও এলেন। তিনি আমার কাছে এসে বললেন, আমি অনেক ভুল করেছি, কিন্তু তুমি আমার ছেলেকে সুখী করেছ। আমি তোমাকে মেয়ের মতো দেখি। আমি চোখের পানি মুছে বললাম, আব্বু, আপনি আমার পরিবার। সেই দিন থেকে আমাদের জীবনটা সত্যি পূর্ণ হয়ে উঠল। রাহুল আর আমি প্রতিদিন সকালে একসাথে চা খাই। আরিয়ানকে দুজনে স্কুলে দিতে যাই। রাতে 3 জন একসাথে গল্প করি। মা আমাদের সাথে থেকে সবাইকে আদর করেন। এক সন্ধ্যায় বারান্দায় বসে রাহুল আমাকে জড়িয়ে ধরে বলল, জানো আয়েশা, আমি যখন তোমাকে প্রথম দেখেছিলাম তখন ভেবেছিলাম শুধু তোমার শরীর চাই, কিন্তু এখন বুঝি আমি তোমার পুরোটা চাই, তোমার হাসি, তোমার কান্না, তোমার সব কিছু। আমি তার বুকে মাথা রেখে বললাম, আর আমি ভেবেছিলাম জীবন আর কখনো সুন্দর হবে না, কিন্তু তুমি এসে সব বদলে দিলে। তুমি আমার সব। আরিয়ান দৌড়ে এসে আমাদের মাঝে ঢুকে পড়ল। আমিও তোমাদের সব। আমরা 3 জনে হেসে উঠলাম। চাঁদের আলোয় আমাদের ছোট্ট পরিবারটা যেন পুরো পৃথিবীর থেকে বেশি সুন্দর লাগছিল। জীবনের গল্প কখনো পুরোপুরি শেষ হয় না, কিন্তু কখনো কখনো একটা সুন্দর অধ্যায় শেষ হয়, আর নতুন একটা আরও সুন্দর অধ্যায় শুরু হয়। আমাদের গল্প এখানেই একটা সুন্দর থামল, শেষ।